বাজেটগুলা প্রতি বছরই দেওয়া হচ্ছে কিছু লুটপাট করার জন্য। কারণ এত হাজার কোটি টাকার বাজেট বাংলাদেশের প্রয়োজন নেই। বাংলাদেশের প্রয়োজন যেটা, যে কৃষককে আপনি উৎপাদন করার ক্ষমতা দেন, কৃষকের জন্য আপনি ছাড় দেন। ওনারা ছাড় দিচ্ছেন কোথায়? ব্যবসায়ীদেরকে ছাড় দিচ্ছেন, আপনার ব্যাংকের থেকে লোন দিয়ে দিচ্ছেন কোটি হাজার হাজার কোটি টাকার, ওনারা এগুলা লুটপাট করে বাংলাদেশের বাইরে পাচার করে দিচ্ছেন। এইভাবে তো বাজেট দিয়া, যেই বাজেট এখন দিছে, এই বাজেট তো গরিবের বাজেট না, এটা তো ওনাদের বড় লোকের বাজেট। অর্থাৎ বড় লোকরা আরো বড় লোক হবে, গরিব আরো গরিব হবে। নিম্ন একটা লজ্জা থাকা উচিত যে আমাদের দেশে কি নির্বাচন সে করছে, রাত এই আপনার স্বামী দামি বিভিন্ন লাইনের, আবার রাতের দিনের পর রাতে করে। তো এইখানে যাই তার একটু কি অনুভূতি হয় না এটা, যে আসলে আমি কি করতেছি দেশের মধ্যে, দেশের জনগণের সাথে কি তামাশাটা আমি করতেছি। প্রধানমন্ত্রী, সোকল প্রধানমন্ত্রী, তিনি হচ্ছে আদবানি চেনেন? আদবানিকে চেনেন আপনারা? যিনি হচ্ছে বাবরের মসজিদ, হ্যাঁ বিজেপির প্রধান, রয়ের প্রধান, এবং হচ্ছে আপনার বাবরের মসজিদ ভাঙার নেতৃত্ব দানকারী। তার সাথে আমার মাননীয় প্রধানমন্ত্রী 2 ঘন্টা যাবত বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ করছেন। আর দেখেন এমন কাহিনী ঘটছে, যখনই এই পরামর্শ চলছে, এই যে ইসের সময়, সেই সময় কাশ্মীরে জঙ্গি আক্রমণ হয়ে 3 জন মারা গেছে, 33 জন আহত হয়েছে। বাংলাদেশের জঙ্গি এবং আজকে দেখেন আইজিবি বলছে জঙ্গি ও সন্ত্রাসী এগুলা নিয়ে এখন থেকে পুলিশ কাজ করবে। আবার দেখেন সিলেটে নেত্রকোনায় জঙ্গি নিয়ে আক্রমণ হচ্ছে, এখন মেন পলিসি আবার চলে গেছে সেই জঙ্গি। তো ভাই, জঙ্গিরা কি এতদিন ঘুমাইছিল? এখন কি আবার নতুন করে জাগ্রত হবে? আর আপনি কালো টাকার বিষয়ে আমি একটু বলতে চাচ্ছি। কালো টাকার বিষয়ে দেখেন, আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে সাংবাদিকরা একটা প্রশ্ন করছে যে যদি বেনজির আহমেদ যদি এখন থাকতো, তখন তিনি কি তার টাকাটা সাদা করতে পারতেন কিনা? তখন তার উত্তরটা শোনেন, যে যেহেতু এটা আদালতে চলে গেছে, সেহেতু এখন সে সাদা করতে পারবে না, কিন্তু যদি সে আদালতে না যেত তখন সে সাদা করতে পারতো। এটা হচ্ছে আপনার ল, মানে আপনি আপনার কোম্পানির আপনি ট্যাক্স কিছুই দেবেন না, না দিয়ে সেটা রেখে দেবেন 30, কর্পোরেট ট্যাক্স কিন্তু 30 থেকে 35%, 25% ট্যাক্স দেবেন না, না দিয়ে আপনি ওইটাকে 15%-এ আপনি মিটমাট করতে পারবেন। ভাই, যারা বিজনেস করে এরা তো পাগল না, এরা তো সবাই ওই লাইনে চলে যাবে। তা আপনি দেশের উপকার করলেন না বাস দিলেন? থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। জহির। আসসালামু আলাইকুম। নামুলক মনির ভাই এবং আমাদের প্রিয় ক্যাপ্টেন মারুফ রাজু ভাই, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের যে আলোচনার বিষয় হচ্ছে বাজেট আর ভারতের নির্বাচন। বাজেট ধরেন 8 লক্ষ টাকার কাছাকাছি, 8 লাখ কোটি টাকার কাছাকাছি একটা বাজেট দেওয়া হয়েছে। এটা মূলত এই বাজেটগুলা প্রতি বছরই দেওয়া হচ্ছে কিছু লুটপাট করার জন্য। কারণ এত হাজার কোটি টাকার বাজেট বাংলাদেশের প্রয়োজন নেই। বাংলাদেশের প্রয়োজন যেটা, যে কৃষককে আপনি উৎপাদন করার ক্ষমতা দেন, কৃষকের জন্য আপনি ছাড় দেন। ওনারা ছাড় দিচ্ছেন কোথায়? ব্যবসায়ীদেরকে ছাড় দিচ্ছেন, আপনার ব্যাংকের থেকে লোন দিয়ে দিচ্ছেন কোটি হাজার হাজার কোটি টাকার, ওনারা এগুলা লুটপাট করে বাংলাদেশের বাইরে পাচার করে দিচ্ছেন। এইভাবে তো বাজেট দিয়া, যেই বাজেট এখন দিছে, এই বাজেট তো গরিবের বাজেট না, এটা তো ওনাদের বড় লোকের বাজেট। অর্থাৎ বড় লোকরা আরো বড় লোক হবে, গরিব আরো গরিব হবে। এখানে আরেকটা সুযোগ দেওয়া হচ্ছে যে 30%, অর্থাৎ যারা সাধারণ পাবলিক দেশের সৎ পথে আয় করে, তাদেরকে 30% ব্যাট দিতে হবে। আর আরেকটা করা হয়েছে যে যারা কালো টাকাকে সাদা করবে, এই কালো টাকা সাদা করার জন্য তাকে দিতে হবে 15% ব্যাট। তাহলে সামনে কি, আমার রাজু ভাই আপনার কাছে আমার এই প্রশ্ন থাকবে, তাহলে সামনে যারা সৎ পথে ইনকাম করতে চাইবে, তাহলে তারা কি সৎ পথে থাকবে, নাকি তারা ওই অসৎ পথ অবলম্বন করবে কিনা, যে আমি 30% না দিয়ে আমি 15% ব্যাট দেই, বরঞ্চ আমার টাকা বেশি হবে। এটা আমার আপনার রাজু ভাইয়ের কাছে আমার একটু জানার আছে এটা। আর হলো ভারতের যে নির্বাচন বলছেন, দেখেন ভারতের নির্বাচনটা হচ্ছে ভারতের সকল কিছু, নির্বাচন কমিশন, আপনার বিচার বিভাগ, এগুলো সম্পূর্ণ স্বাধীন এবং তাদের একটা সক্রিয় ভূমিকা আছে। সেখানে কারচুপি করার মতন ক্ষমতা মোদি কেন, এরকম হাজারটা মোদি আসলেও করতে পারবে না। যার কারণে ওখানে ভোটটা হয় সুষ্ঠু নিরপেক্ষ। এখানে মোদি তৃতীয়বার আসছে, এতে কিন্তু জনগণের কোনো আপত্তি নেই। এটা আমার বাংলাদেশে যদি হতো, তাহলে আমাদের দেশও ঠিক এই একই অবস্থা হতো, আমাদের কারোর কাছে আপত্তি থাকতো না। এখন বাংলাদেশে ভারতের জনগণকে আমি এই জন্য ধন্যবাদ জানাই যে তারা এবার মোদিকে একক সংখ্যাগরিষ্ঠতা দেয় নাই, যে যেন সে যা ইচ্ছা তাই করতে না পারে। যদি একক সংখ্যাগরিষ্ঠতা দিত, তাহলে মোদি কিন্তু এই সেকেন্ড শেখ হাসিনা হয়ে গড়ে উঠতো। ভারত বুঝতে পারছে, বুঝার কারণে তারা তাকে সেই ক্ষমতাটা দেয় নাই। এটা হচ্ছে আমার মতামত। রাজু ভাই আপনাকে ধন্যবাদ, মনি ভাই আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীর সাহেব একটু সংক্ষিপ্তভাবে বলেন, আমরা শেষ পর্যায়ে চলে যাই।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনির ভাই, আপনাকে ধন্যবাদ এবং আমাদের ক্যাপ্টেন রাজু স্যারকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। রাজু স্যার, যে ভারতে যে নির্বাচন হয়েছে, আজ ওনার টপিক ছিল এটাই যে ভারতে মনে হয় সম্ভবত ৬৪ কোটি অথবা ৬৬ কোটি লোকে ভোট দিছে। তা আমার কথা হলো, বাংলাদেশে কত পার্সেন্ট ভোট দিছে? এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ওই দেশের প্রধানমন্ত্রীকে স্বাগতম জানাইতে গেছে এই, তার শপথ অনুষ্ঠান। তা তো নিম্ন একটা লজ্জা থাকা উচিত যে আমাদের দেশে কি নির্বাচন সে করছে। রাত এই আপনার স্বামী দামি বিভিন্ন লাইনের, আবার রাতের দিনের পর রাতে করে। তো এইখানে যাই, তার একটু কি অনুভূতি হয় না নি এটা যে আসলে আমি কি করতেছি দেশের মধ্যে, দেশের জনগণের সাথে কি তামাশাটা আমি করতেছি। আর দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশের যে আপনার বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলা, আমি ব্যাংক প্রতিষ্ঠানের কথা বলতেছি না ভাই, আমি কিছু কিছু প্রতিষ্ঠানের কথা বলতেছি, এরা বিনা পয়সা চাকরি করবে। এদেরকে সরকার যে ১ লাখ ১.৫ লাখ বা ৮০,০০০ টাকা বেতন দেয়, এরা বেতন ছাড়া চাকরি করবে ভাই। আমরা তো বিভিন্ন অফিস আদালতে যাই, আমরা দেখি এরা যেভাবে মানুষের উপরে লুটপাট, যেভাবে মানুষের উপরে করতেছে। আগে নিত মানে আপনার টেবিলের নিচে দিয়ে, এখন তারা টেবিলের উপর করে আগে থন, আগে এত টাকা থন, তারপরে আমরা ফাইল ধরবো। তো এখন জি, বিষয়টা হলো, হ্যাঁ বিষয়টা হলো কি, এরা, এদেরকে যদি সরকার বেতন নাও দেয়, এরা 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 চাকরি করবে। এরা তো নির্লজ্জা। এরা মুসলমানের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মুসলমানেরা, এরা মুসলমান দাবি করাটা এদের অন্যায় হবে। তো আমি সর্বশেষ আপনাকে বলি যে আমরা এই টকশোর মধ্যে আসি বলি, প্রধানমন্ত্রীকে অনুরোধ করি, দেশকে বাঁচান, জনগণকে বাঁচান, আমাদেরকে বাঁচান, একটা ফেয়ার, সুন্দর এবং সুস্থ নির্বাচন দেন, জনগণ বাঁচুক। জি, ধন্যবাদ ধন্যবাদ। ভাই। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। রাজু ভাই বলেন। ধন্যবাদ দর্শকদের, আমার ভাইদের যারা সবাই নিয়ে প্রশ্ন করেন এবং তারা দেশকে নিয়ে ভাবেন, দেশকে ভালোবাসেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমাদের দেশপ্রেমিক মানুষ দরকার দেশের জন্য। আমি এই যে সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়ে একটা ছোট্ট একটা মানে কৌতুক আমার বহু বছর আগে শোনা, যখন আমরা একেবারে ইয়াং ছিলাম, যখন ঢাকাতে প্রথম বাংলাদেশে কয়েন টেলিফোন প্রচলন হলো, আপনারা জানেন কিনা অনেকেই, ওই ৫০ পয়সা দিয়ে ফোন করা যেত। সব জায়গাতে খোলা হয়েছিল বহু বছর আগে, ৩০-৪০ বছর আগে। তখন একটা কৌতুক, এক ভদ্রলোককে চাকরি দেয়া হয়েছে টিএনটিতে, যে তুমি নিউ মার্কেট এলাকায় ৩ টা মেশিন আছে। এই মেশিন গুলা থেকে এই পয়সাগুলাকে কালেকশন করে নিয়ে নিবা। এটা তার দায়িত্ব। তাকে চাবি-টাবি দেওয়া হয়েছে, ব্যাগ দেওয়া হয়েছে। তো সেই লোক চাকরিতে জয়েন করার ১ মাস, ১.৫ মাস, ২ মাস সে আর অফিসে আসে না। তো তার অফিস থেকে তাকে খোঁজ করতেছে, তার বেতন হয়েছে, বেতনও তুলতে আসে না। তাকে ব্যাপার কি? সে কি অসুস্থ নাকি? বা সে কি চলে-টলে গেছে? তার বাসায় লোক পাঠানো হয়েছে, যে তাকে খবর দেওয়া হয়েছে, "আসো তুমি অফিসে আসো।" সে অফিসে এসছে। আসার পরে বলছে, "ভাই তোমার সমস্যা কি? তুমি ২ মাস হয়ে গেছে, তুমি বেতনও নাও না। তুমি তো চাকরি করতেছো কাজ?" "হ্যাঁ।" তো বলল যে, "বেতন নাও না কেন?" ও প্রশ্ন করল, "ভাই এরপরেও কি বেতন আছে নাকি?" কারণ ও মনে করেছে এই মেশিনের যে টাকাগুলা, এগুলা তার, সে এগুলা নিয়ে উঠিয়ে খাচ্ছে।